আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছে সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফা ১,৮০৪ রোহিঙ্গা গেলেন ভাসানচরে। চোখে মুখে নতুন স্বপ্ন তাদের, কেউ কেউ সাথে নিয়েছে পোষা প্রাণীও। পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি আর জুলাই বা আগস্টে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বই উৎসব উদ্বোধন ৩১ ডিসেম্বর। ৬৫ লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত। গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেয়, গতি এসেছে দেশের উন্নয়নে, বলেছেন প্রধানমন্ত্রী। পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের অগ্রগতি, বলেছেন ওবায়দুল কাদের। দুটি বাদে সবগুলো ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। কোটি কোটি টাকা হাতিয়ে দোকান বরাদ্দের অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ কাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় ১,৮০৪ রোহিঙ্গা নিয়ে ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর ৫টি জাহাজ। তাদের চোখে মুখে ছিল নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১,৮০৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো ভাসানচরে পৌঁছায় মঙ্গলবার দুপুরে। নতুন আবাস পেয়ে বেশ খুশি বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা। তাদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ভাসানচরের প্রকল্প পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যে রিলোকেশনটা করতে পেরেছি সাকসেসফুলি, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিতভাবে নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য জায়গায় যেরকম আমরা অবস্থান গ্রহণ করি, ঠিক কক্সবাজারের মতো একই আঙ্গিকেই এখানে পরিচালনা করা হবে। এর আগে সকালে চট্টগ্রাম বোট ক্লাব জেটিতে নোঙর করা নৌবাহিনীর 5টি জাহাজে তোলা হয় রোহিঙ্গাদের, পরানো হয় লাইফ জ্যাকেট, সরবরাহ করা হয় পানি ও খাবার প্যাকেট। সকাল 9:15 থেকে জাহাজগুলো নোয়াখালীর ভাসানচরের পথে রওনা দেয়। সালমার খান হাঁটে হাঁটে আসছি 20,000 টাকা গুনারে লাঠি মারিয়ে 3 দিন বাদ খাই না বাড়ি। আমরা কইছিল আমরা যাচ্ছি, আমরা তো আনন্দ লাগে যাবার জন্য। আত্মীয় স্বজনের সুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য যাচ্ছি। এখন আমার নিরাপত্তা যাচ্ছি, এখন ভালো যাচ্ছি। আমরা ইউটিউবে দেখি, ওখানে ভালো বলছিল, তাই আমরা পরিবার নিয়ে চলে যাচ্ছি ওখানে। আর তো গম লাগে কুচিয়ে বালা খবর। এ সময় কর্ণফুলী নদীতে ছিল নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, নৌপুলিশের স্পিডবোটগুলোর টহল সহ কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। অনেকে পরিবারের সাথে নিয়ে যাচ্ছেন পোষা প্রাণীও। আমরা শান্তির জন্য এখন যাইতেছি যে বাসনসরে আমার বাগিনী ধরে না, আমার পরিবার কয়েকটা লোক গেছে, তাহলে তারা অনেক ভালো বলছে। বাংলাদেশ সরকারের সবসময় ভালো নজর রাখবি, আশা করছুম ইয়ার পরে লেখাপড়ার দিকে যাই সুনজর রাখবি, আশা করছুম। নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বলেছেন, রোহিঙ্গাদের জন্য সরকার ভাসানচরে থাকার যে ব্যবস্থা করেছে তা বিশ্বে মডেল। এই আবাসন ব্যবস্থার জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা সরকার খরচ করেছে, এবং আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে বাংলাদেশে যে ব্যবস্থা করা হয়েছে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য, এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। কোনো দেশের কোনো সরকার বাস্তুচ্যুত নাগরিকদের জন্য, উদ্বাস্তু যারা এরকম নাগরিক তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে বলে আমাদের জানা নাই। সুতরাং এটা আমাদের জন্য মানবিকতার দিক থেকে একটা বিরল একটা উদাহরণ। এর আগে গত 4 ডিসেম্বর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া আশ্রয় কেন্দ্র থেকে ১,৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরে এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা জুলাই বা আগস্টে অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত হবে সিলেবাস। মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির পর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে 12 দিনব্যাপী বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। এমন অবস্থায় নতুন বর্ষে বই বিতরণ কর্মসূচি ও শিক্ষার সার্বিক বিভিন্ন বিষয়ের তথ্য জানাতে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আগামী বছরে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু করতে চায় সরকার। কথা বলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গেও। সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে
পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। আমরা আশা করছি আগামী 15 জানুয়ারি 2021-এর মধ্যে আমরা শিক্ষার্থীদের কে এই বিষয়টি জানাতে পারবো। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো, এবং আমরা আশা করছি যে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। চলতি বছরে এইচএসসি অটো পাসের পূর্ণাঙ্গ ফল প্রকাশে খুব শিগগিরই অধ্যাদেশ জারি করবে সরকার। জেএসসি ও জেডিসি পরীক্ষার মূল্যায়নের কাজ চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা এই যে বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিকল্প ব্যবস্থায় যে আমরা ফলাফল দিচ্ছি সেটি সংক্রান্ত একটি অধ্যাদেশ খুব সহসাই জারি করা হবে, সেটির কাজ এখন প্রক্রিয়াধীন রয়েছে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের মানের ভিত্তিতে এইচএসসি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট নির্ধারণের মাধ্যমে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চূড়ান্ত করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিছুটা মূল্যায়ন করেছি, সে মূল্যায়ন পত্র আমরা সংগ্রহ করব, কিন্তু আমরা কোনো নম্বর পত্র এবার আমরা দিচ্ছি না সনদপত্রে, সে কারণে জিপিএও উল্লেখ থাকবে না জেএসসি জেডিসির ক্ষেত্রে, শুধু সকলেই উত্তীর্ণ হবেন। 31 ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের ভিড় এড়াতে 12 দিনে বিভিন্ন শ্রেণীর বই বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে ভার্চুয়াল ব্রিফিংয়ে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এবারে দেশের সরকারি স্কুলগুলোতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা হলেও বেসরকারি নামি দামি স্কুলগুলোতে তা মানা হচ্ছে না। সরকারি নির্দেশনা স্পষ্ট না থাকায় তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করছে নিজস্ব পদ্ধতিতে। তবে বেসরকারি স্কুলগুলোতেও শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তাই সে সময় ফর্ম জমা দিতে অভিভাবকদের উপচে পড়া ভিড়। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতার দাবি তাদের। দরজায় কড়া নাড়ছে নতুন বর্ষ, আর নতুন শিক্ষাবর্ষে পছন্দের স্কুলে ভর্তিতে সন্তানদের চেয়ে অভিভাবকরাই যেন বেশি প্রতিযোগী। এবারে রাজধানীর 44টি সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম চলছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে ভর্তির আবেদন নেওয়া শুরু হয় 15 ডিসেম্বর থেকে, চলে 27 ডিসেম্বর পর্যন্ত। এরপর শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির ভিত্তিতে। তবে এবারই প্রথম সরকারি স্কুলগুলোতে অনলাইনে আবেদনপত্র জমা নেয় বিড়ম্বনা কমে যাওয়ার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। চাহিদা অনুযায়ী মেরিট লিস্ট থাকে ঠিক সমান সংখ্যক অপেক্ষমান তালিকা থাকে। মেরিট লিস্ট থেকে ফার্স্ট লিস্ট থেকে যদি কেউ ভর্তি না হয় তখন ওই ক্রমানুসারে আমরা অপেক্ষমান তালিকা থেকে নিই। আসন শূন্য থাকার ওইরকম কোনো সুযোগ নেই। অবশ্যই স্বচ্ছ, লটারি তো, আর তারপরে অনলাইন। সরকারি স্কুলের বিপরীত চিত্র রাজধানীর নামিদামি বেসরকারি স্কুলগুলোতে। করোনাকালেও ভিড় লেগেই আছে। আবেদনপত্র অনলাইনে মিললেও জমা দিতে হয় স্কুলে গিয়ে। সন্তানকে পছন্দের স্কুলে ভর্তির অক্লান্ত প্রতিযোগিতায় অভিভাবকরা। রাজধানীর ভিকারুন্নেসা, মতিঝিল আইডিয়াল সহ বেশিরভাগ স্কুলে প্রায় একই চিত্র। অনেক জন্য তো সব জায়গায় তো পাওয়া যায় না, এই জন্য আমরা 2-1 জায়গায় চাইতে হয়, অথবা আইডিয়ালে চাইছি, সেন্ট ফ্রান্সে চাইছি, হয় নাই, আবার আইডিয়ালে আসলাম, এটা দেখতেছি যদি হয় বেটার আর কি। লটারি তো এখন লটারিতে অ্যালাউ হলেই তো অ্যাডমিশন হয়ে যাবে। আমি মানে যে স্কুলগুলো আসলে পড়াশোনা ভালো হয় এরকম স্কুলই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। বেসরকারি স্কুলগুলোতেও লটারি বা অন্য যে কোনো পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে সততা ও স্বচ্ছতার নিশ্চয়তা চান অভিভাবকরা। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। 2025 সাল নাগাদ 8.51% জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ করে প্রায় 65 লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ায় দেশের উন্নয়নে গতি এসেছে। দেশের সার্বিক উন্নয়নে 5 বছর মেয়াদী পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনএসি সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের লক্ষ্যের কথা উল্লেখ করেন। বিশ্বের দরবারে বাংলাদেশ একটা মর্যাদাও পেয়েছে। একসময় বাংলাদেশ বললে সবাই এমনভাবে ভাব দেখাতো যে এই বাংলাদেশ শুধু মানুষের কাছে মানে হাত পেতে চলে, যেটা আমার নিজের, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমার নিজের খুব আত্মসম্মানে বাধ্য এবং খুব কষ্ট লাগতো। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি,
জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। 2021 সাল থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরুর নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও শেষ হয়ে যাবে, কাজেই তারপরে সাথে সাথে এই জন্য আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি। জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি জমি রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের নিজস্ব অভ্যন্তরীণ খাত থেকে বেরিয়ে আসবে 88.5, ভেরি ইম্পর্ট্যান্ট। তা থাকলে কত 11.5 আমরা বিদেশ থেকে আহরণ করব। দেশে বর্তমান ইকোনমিক জোনের বাইরে আরও নতুন ইকোনমিক জোন করা হবে এবং সার্বিক পলিসি থাকবে বিদেশে খালি সবাই চলে না হলে নিজের দেশের ভিতরে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা, আর ফসলি জমি যাতে নষ্ট না হয়, ধান পাট গমের জমি, এর জন্য ইউনিয়ন ভিত্তিক মাস্টার প্ল্যান, ল্যান্ড ইউজ প্ল্যান বলতে পারেন আপনারা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় 65 লাখ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য স্থির করা হয়েছে। এর ফলে 2025 সালে দারিদ্র্যের হার দাঁড়াবে 15.6%। নতুন করে কর্মসংস্থান হবে 1.13 লাখ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সোমবারের পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা সারাদিন সরকারের কড়া সমালোচনা করলেও দেশের কথা বলার স্বাধীনতা না থাকার অভিযোগ থেকে সরছে না। নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচনে নৌকার প্রার্থীদের ব্যাপক জয় শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। মন গড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ইভিএম এর বিরোধিতা করলেও বিএনপি প্রার্থীদের এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এতে অনিয়মের সুযোগ নেই। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ, তার অসারতা প্রমাণিত হয়েছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তাই বহন করে। তারা ঢালাওভাবে বলে সরকারের প্রতি নাকি জনগণের আস্থা নেই। গতকালে পৌর নির্বাচনে নতুন করে প্রমাণ হয়েছে সরকার প্রতি জনগণের আস্থা বাড়ছে, বিপরীতে বিএনপির প্রতি জনআস্থার পারদ ক্রমশ কমছে। এদিকে সংকটময় সময়ে একটি মহল সমাজে অস্থিরতা সৃষ্টির জন্য উৎপেতে থাকে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব কড়া ভাষায় সরকারের সমালোচনা সকালবেলা করেন, আবার সেটার সাথে প্রতিযোগিতা করে দুপুরবেলা রিজভী আহমেদ আরেকটি সংবাদ সম্মেলন করে সরকারের আবার কড়া ভাষায় সমালোচনা করেন। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে প্রতিনিয়ত 2-3 বার বিষোদ্গার করে বলেন যে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। দুটি বাদে সবগুলো পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, পৌরসভা নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। বলেন, স্থানীয় সরকারগুলো জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নিচ্ছে, যা অতীতে কখনোই হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, এ সরকারের আমলে সব নির্বাচনের ফলাফলই আগে থেকে নির্ধারিত ছিল। পৃথিবী জুড়ে ইভিএম প্রত্যাখ্যাত হলেও বাংলাদেশের নির্বাচনে নীল নকশার অন্যতম সহযোগী এখনো এই পদ্ধতি। স্থানীয় সরকার নির্বাচন কখনোই কোনো সরকার পরিবর্তন করে না, কিন্তু সেখানেও সরকার দুর্ভাগ্যজনকভাবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তারা শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগ সাজেশে, ইলেকশন কমিশনের যোগ সাজেশে তারা সেখানে এই আসনগুলোকে আপনার স্থানীয় সরকার আসনগুলোকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে এখন তারা দখলে নিচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। এই সরকারের আমলে এই নির্বাচন কমিশনের অধীনে পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। এদিকে
নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক সহায়তা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিতে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। আগামীকাল 30শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। 30শে ডিসেম্বর কোনো ভোট হয়নি, যা হয়েছে তা হলো নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সম্মিলিত উদ্যোগে ভোট ডাকাতি। এই অভিনব ও নজিরবিহীন নিশিরাতে নির্বাচন করার পরেও অনুশোচনার বালাই নেই, বরং গত পরশুদিন ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত ও বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রকে সংকটে ফেলতে চেয়েছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য যেন গণতন্ত্র হত্যা করে সেই ধরনের উল্লাসেরই বহিঃপ্রকাশ। 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দোকান বরাদ্দে দুর্নীতি প্রতারণার অভিযোগে মামলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে বুধবার আদেশ দেবে আদালত। রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ নকশা বহির্ভূত দোকান বরাদ্দে 34 কোটি 89 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের পক্ষে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন জাকের সুপারমার্কেট, নগর প্লাজা ও সিটি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে মামলাটির বিষয়ে বুধবার আদেশ দেওয়া হবে বলে জানায় আদালত। সাবেক মেয়রের নেতৃত্বে সাবেক মেয়র মানুষ থেকে কোটি কোটি টাকা নিয়ে যেভাবে রাস্তায় আজকে তাদেরকে ফেলে দিয়েছেন, সে বৈধ বলেছেন, বৈধ বলে টাকা নিয়েছেন, পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে স্বর্ণপন্ন হয়েছি। মামলার অভিযোগে বলা হয় সাইদ খোকন, ইউসুফ আলী সর্দার ও মাজেদ সহ অন্যরা মিলে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট 2-এর মূল ভবনের নকশার বাইরে স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বরাদ্দের জন্য পরে সাইদ খোকনের সাথে যোগাযোগ করেন। মোটা অঙ্কের বিনিময়ে তিনি দোকান বরাদ্দ দেন, কিন্তু কাগজপত্র না দিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়। 10 লাখ করে টাকা নিছে, নেওয়ার পরে দিয়ে বৈধ করে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স করে দেওয়ার জন্য আমাদের কাছে টাকা নিছে 15,000 করে, 30,000 টাকা 2 দোকানে। এইভাবে আমাদের পর্যায়ক্রমে টাকা দেওয়া হয়েছে। আমাদেরকে বলছিল এর ভিতরে যে আপনাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে, হ্যাঁ, নামজারি দেওয়া হবে, এই টাকার মধ্যে সব কিছু করে দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেটের 3টি ব্লকে নকশা বহির্ভূত দোকান ছিল 911টি। এসব দোকান উচ্ছেদে গত 8 ডিসেম্বর অভিযান চালায় ডিএসসিসি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কেবল শুল্ক কমানোর ঘোষণাতেই রাজধানীর বাজারগুলোতে কমে আসছে চালের দাম। চালের প্রধান পাইকারি বাজার বাবুবাজারে চালের কোনো কমতি নেই, তবে ক্রেতারা চালের দিকে ঘেঁষছেন না বলছেন বিক্রেতারা। চালের শুল্ক কমানোর ঘোষণা 1 মাস আগে এলে বাজার এতটা চড়ত না বলে অভিমত আড়তদার ও পাইকারদের। আমনের ভরা মৌসুমের মধ্যে চালের দামে অস্থিরতা, এ নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনা। সরকারি হিসাব বলছে এবার আমনের লক্ষ্যমাত্রার চেয়ে 15 লাখ টন চাল কম উৎপাদন হয়েছে। তারপরও আগামী জুন পর্যন্ত দেশে চাহিদার চেয়ে 30 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে। এত যুক্তি বা পরিসংখ্যান কোনোভাবে চালের দামে লাগাম টানা যাচ্ছিল না। আর এই অভিযোগের তীর দেশের প্রায় 19,500 চালকল মালিকের দিকে। পরিস্থিতি বিবেচনায় গত 27 ডিসেম্বর সরকারের ঘোষণা আসে 25% শুল্ক দিয়ে আমদানি করা যাবে চাল, যার প্রভাব পড়েছে বাজারে। এখন মিলাররা কইতেছে যে চাল আপনারা নেন, দাম একটু কমছে, একটু কমায় নেন। এখন দাম কম, এখন পাইতেছে কই? দামের দাম বেশি, মেলার একটু যদি আমাদের চাল দাম বেশি, চাল পেতাম না। এখন সবাই বলে চাউল আছে, সমস্যা নাই। এটা যদি গভর্নমেন্ট আরো কিছুদিন আগে ঘোষণা দিত তো বাজারটা এত উঁচু করে যেত না। চালের দাম কমার প্রবণতার মধ্যেই বাজারে ক্রেতার দেখা না পেয়ে অস্বস্তিতে বিক্রেতারা। এমনি মন কাস্টমারে বসে রয়েছি, বিক্রি করতে পারতেছি না, তাই আমরা কম দামে চাল আমদানিও করতে পারতেছি না। আন্তর্জাতিক ভাবেও যদি বাজার কমে যায়, আমার ক্রয় সূত্র চাল তো আমার তো কিনা ছিল, এখন তো আমার কম বেতন লাগবে। চাল ব্যবসায়ীরা জানিয়েছেন রাজধানীতে চালের দাম কমতে শুরু করেছে, সম্ভাবনা রয়েছে আগামীতে দাম আরো কমার। মাল আমদানি হয় নাই, বাংলাদেশে ঢুকে নেই, তারপরে আপনি দেখেন মার্কেট কমেছে, ধানের বাজার কমছে, চালের বাজার কমছে। তো এইটা অ্যাকচুয়ালি মিল মালিক যারা আছে
যারা প্রোডাকশন করে তারা যদি কন্ট্রোল করতে পারতো তাহলে আমাদের হয়তো এই জিনিসটা হতো। প্রত্যেকটা চালের বাজার আপনার 1 টাকা কমে আছে, ধানের বাজার আপনার 50 টাকা কমে আছে। আশা করি এটা অব্যাহত থাকবে আর কি। এবং ইন্ডিয়াতে যদি চাল আসে তাদের চালের রেট আরও কম পড়বে, আমরা মনে করি সেই মার্কেটটা আরও কিছু কমে আসবে। সরকারি সংস্থা টিসিবি হিসেবে গত বছরের এই সময়ের তুলনায় এখন মোটা চালের দাম প্রায় 48%, মাঝারি 23% ও সরু চালের দাম 17% বেশি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ শফির মৃত্যুকে অস্বাভাবিক উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তার ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফি আল মাদানী। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। 18 সেপ্টেম্বর মৃত্যু হয় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফির। মৃত্যুর প্রায় 3 মাস পর 17 ডিসেম্বর তাকে হত্যার অভিযোগ এনে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন আহমেদ শফির শ্যালক মাইনুদ্দিন। বাবার মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে এবার সংবাদ সম্মেলন করেন আল্লামা শফির বড় ছেলে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে আল্লামা শফিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মাওলানা ইউসুফ বিন আহমদ শফি আল মাদানীর। সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে নগ্নভাগে মাঠে নেমেছেন হেফাজতের বাবুনগরী ও মামুনুল হকের নেতৃত্বে ঘোষিত কমিটির নেতারা। জানান শিগগিরই নতুন কমিটি গঠন করবেন তারাও। করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথমেই দেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারত থেকে আনতে যাওয়া ভ্যাকসিন কেনা হয়ে গেছে ও অন্যান্য প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। করোনার সেকেন্ড ওয়েভ এখনও দেশে আসেনি জানিয়ে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসছে বলেও দাবি করেন মন্ত্রী। মঙ্গলবার বিকেলে বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনে আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা টেস্টের মতো অ্যান্টিজেন টেস্ট বা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও বেসরকারি মেডিকেলগুলোকে সম্পৃক্ত করার কথা জানান জাহিদ মালেক। বেসরকারি মেডিকেলগুলোতে বিভিন্ন সেবার চার্জের তালিকা টাঙানোর প্রক্রিয়া শুরুর কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেওয়ানবাগের পীর সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগীকে মঙ্গলবার বিকেলে রাজধানীর দক্ষিণ কমলাপুরে তার প্রতিষ্ঠিত উটের খামারের পাশে সমাহিত করা হয়। এর আগে জোহরের নামাজের পর আরামবাগে তার জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তার অনুসারীরা জানাজায় অংশ নেন। পরে ফকিরাপুল আরামবাগ প্রধান সড়কে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় পীরের অনেক অনুসারীকে কাঁদতে দেখা যায়। জানাজার পর একটি সুসজ্জিত ট্রাকে করে তার মরদেহ দক্ষিণ কমলাপুরে নেওয়া হয়। সেখানে দেওয়ানবাগের প্রতিষ্ঠিত উটের খামারের পাশে তাকে দাফন করা হয়। এদিকে জানাজার কারণে সকাল থেকে ফকিরাপুল আরামবাগ সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেন পীরের অনুসারীরা। তাতে মতিঝিল, ফকিরাপুল ও আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজটের তৈরি হয়। ফলে বিকেল পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দ্বিতীয় দফায় 1804 রোহিঙ্গা গেলেন ভাষান্তরে। চোখে মুখে নতুন স্বপ্ন তাদের, কেউ কেউ সাথে নিয়েছে পোষা প্রাণীও। পরিস্থিতি অনুকূলে থাকলে জুনে এসএসসি আর জুলাই বা অগস্টে এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বই উৎসব উদ্বোধন 31 ডিসেম্বর। 65 লাখ কোটি টাকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদিত। গণতান্ত্রিক অধিকার জনগণকে ফিরিয়ে দেয় গতি এসেছে দেশের উন্নয়নে, বলেছেন প্রধানমন্ত্রী। পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের অগ্রগতি, বলেছেন ওবায়দুল কাদের। দুটি বাদে সবগুলো ফলাফল প্রত্যাখ্যান বিএনপির। কোটি কোটি টাকা হাতিয়ে দোকান বরাদ্দের অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে মামলার আবেদন আদেশকাল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshi এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।